অষ্টবিনায়ক দর্শনের তৃতীয় ভাগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা দর্শন করব পালি গণপতি বা বল্লারেশ্বর গণপতি। অষ্টবিনায়ক দর্শনের পঞ্চম গণপতি দর্শন করব আজ। পালি গ্রাম পুনে শহর থেকে প্রায় 115 কিলোমিটার দূরে, রায়গড় ডিস্ট্রিক্টের মধ্যে। গণেশ পুরাণ অনুযায়ী গণেশের যে লীলাগুলি সেখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে কিন্তু এই পালির বল্লারেশ্বর একটা অন্যতম অংশ। 22 নম্বর খণ্ডটিতে এই গল্পটি পাওয়া যায়। এই পালির পুরাতন নাম ছিল পল্লীপুর। পথে যেতে যেতে আমার এই কেল্লাটা চোখে পড়ল। আমি ঠিক নাম জানি না, কিন্তু কি অদ্ভুত না? এরকম কেল্লা কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি। এর ওপরে যে একটা কেল্লা আছে বা ফোর্ট আছে সেটা কিন্তু দূর থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু কি অদ্ভুত এর আকৃতি, সেটাই আমাকে ভীষণ অবাক করলো। যাই হোক, চলুন। আমি পৌঁছে গেছি বাপ্পার মন্দিরের একদম সামনে। উপরে লেখা রয়েছে না, শ্রী বল্লারেশ্বর দেবস্থান পালি। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকি। সব মন্দির চত্বরই যেমন, এখানেও তার অন্যথা নেই। দুধারে শুধু দোকান আর দোকান, তাতে ফুল প্রসাদ এসব তো আছেই, সেই সঙ্গে আছে নানা রকম জিনিসপত্র এবং বাপ্পার খুব সুন্দর সুন্দর মূর্তি। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওর শেষে দেখাচ্ছি ছোট ছোট যে মূর্তিগুলি, আমি সব এখান থেকেই কিনেছি, মানে মন্দির চত্বর থেকেই আমার কেনা। আমি যে বিনায়ককে দর্শন করছি সেই বিনায়কেরই একটা ছোট মূর্তি বা ছোট বিগ্রহ আমি কিনে আমার কাছে রাখছি। অষ্টবিনায়কের পুরো বিগ্রহ, সমস্ত বিগ্রহ এখন আমার কাছে রয়েছে। এখানেও যথারীতি আমি এসে বেশ বড়সড় একটা ভালো মালার খোঁজ করছিলাম, যেটা আমার সবসময় ইচ্ছা যে সেই মালাটা যেন বাপ্পাকে পরানো হয়। এখানেও কিন্তু মন্দিরে ঢোকার আগেই একটা বড় স্ক্রিনে বাপ্পার পুজো সরাসরি দেখানো হচ্ছে, তাই বাপ্পাকে আপনি অনেক আগেই দেখে নিতে পারবেন। বাপ্পার দর্শন আপনার আগেই হয়ে যাবে। এখানে আমি আপনাদের একটা খুব সুন্দর গল্প বলবো, এই বল্লারেশ্বর হওয়ার কাহিনী, এই বল্লারেশ্বরের ইতিহাস। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরেও আছেন একজন বাপ্পা। সেই বাপ্পার নাম ঢুন্ডি বিনায়ক। ঢুন্ডি বিনায়ক দর্শনের আগে আপনি কিন্তু বল্লারেশ্বরকে দর্শন করতে পারবেন না। আগে আপনাকে ঢুন্ডি বিনায়ক দর্শন করতে হবে, তারপরে বল্লারেশ্বর। এবার তাহলে গল্পটা বলি। ঢুন্ডি বিনায়ককে পুজো করত বল্লার বলে একটা বাচ্চা ছেলে। এই ঢুন্ডি বিনায়ক মন্দিরে তার সমস্ত ঘটনা, তার সমস্ত ইতিহাস ছবির মাধ্যমে লিখে জানানো আছে। বল্লার এই গণপতি বাপ্পার খুব বড় ভক্ত ছিল, একটা ছোট বাচ্চা ছেলে, কিন্তু তার বাবা কল্যাণী শেঠ এবং গ্রামের লোকজন সেটা পছন্দ করত না। বল্লারকে খুব মারধর করত এবং একদিন তাকে বেঁধে আটকে রেখে দিয়েছিল। তখন গণপতি বাপ্পা তার সামনে প্রকট হয় এবং বল্লারকে মুক্ত করে। বল্লার তখন তার কাছে আশীর্বাদ চায় যে বাপ্পা তুমি এখানেই থাকো। তখন বাপ্পা তাকে সেই আশীর্বাদ দেন এবং বলেন, এখানে আমি তোমার ঈশ্বর হিসেবে পূজিত হব, বল্লারের ঈশ্বর। তাই এখানে গণপতি বাপ্পার নাম বল্লারেশ্বর। সেই থেকে বাপ্পা এখানে বল্লারেশ্বর নামেই পূজিত হন। এবং বাপ্পাকে দর্শনের আগে, মানে বল্লারেশ্বর দর্শনের আগে এই ঢুন্ডি মহারাজকে দর্শন করা কিন্তু অনিবার্য। এই ঢুন্ডি বিনায়ক হচ্ছে সেই গণপতি বাপ্পা যে বাপ্পার মূর্তি বল্লার পুজো করত এবং যে মূর্তিকে তার বাবা কল্যাণী শেঠ ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই ঢুন্ডি বিনায়কের যে মন্দির, সেই মন্দিরটা কিন্তু, সেই মন্দিরের মুখ হচ্ছে পশ্চিম দিকে।
আসলে এই ঢুন্ডি বিনায়কের মন্দির বল্লারেশ্বর মন্দিরের পেছনের দিকটা, কিন্তু যেহেতু আগে ঢুন্ডি বিনায়কের দর্শন করতে হয়, তাই সব সময় এই মন্দিরের পেছন দিক দিয়েই আপনাকে ঢুকতে হবে। আমরা ঢুন্ডি বিনায়ককে দর্শন করে এবার বল্লারেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। বল্লারেশ্বর মন্দির আগে কাঠের তৈরি ছিল। 1760 সালে নানা ফার্নাবিস মূল কাঠের মন্দিরটা পুনর্নির্মাণ করেন এবং পাথরের মন্দিরে রূপান্তরিত করেন। এখানেও স্ক্রিনে দেখানো হচ্ছে বল্লারেশ্বরের পুজোর সরাসরি ভিডিও। করলেন তো বাপ্পাকে দর্শন? বাপ্পার মূর্তির সঙ্গে আপনি পাহাড়ের একটু মিল পাবেন। তার কারণ হচ্ছে বল্লার মানে যে বাচ্চা ছেলেটা বল্লারেশ্বরের পুজো করত, সে ওই পাথরের মধ্যেই কিন্তু বাপ্পাকে খুঁজে পেয়েছিল। তাই এখানে বাপ্পার মূর্তি খানিকটা পাহাড়ের মতো। ভেতরে সভাগৃহটা দেখুন কত বড়। কাঠের কাজগুলো দেখেছেন? আপনাদের মনে থাকতে পারে নানা ফার্নাবিসের বাড়ি যখন আমি আপনাদের দেখিয়েছিলাম, একই রকম কিন্তু সেখানকারও স্ট্রাকচার ছিল। এই মন্দির এমনভাবে নির্মিত, যখন সূর্য ওঠে সূর্যের প্রথম কিরণ কিন্তু সরাসরি বাপ্পার গায়েই পড়ে। এটা মন্দিরের বাইরের দিকটা। এই মন্দিরের সঙ্গে আছে একটা ছোট জলাশয়। এই ব্যাপারটা আমি অনেক গণেশ মন্দিরে লক্ষ্য করেছি, যে গণেশ মন্দির সংলগ্ন একটা ছোট জলাশয় থাকে এবং সেখানে থাকে প্রচুর কচ্ছপ। ঢুন্ডি বিনায়কের মন্দির পশ্চিমমুখী, কিন্তু এই মন্দির পূর্বমুখী। এই মূর্তিরও চোখে এবং নাভিতে হীরা খচিত রয়েছে, যা আমরা অনেক অষ্টবিনায়ক মূর্তিতে দেখতে পাই। দেখুন আস্তে আস্তে কিরকম ভিড় হয়ে গেল। বাইরের এই বড় ঘন্টাটার ছবি তোলার লোভ আমি সামলাতে পারলাম না, যদিও ঘন্টাটা বাজানো যায় না, কারণ এর ভেতরের বেলটাই নেই। পুজো দিয়ে আমি বেরিয়ে এসেছি। আমি আপনাদের পুরো মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রত্যেকটা মন্দির যথেষ্ট বড়, যথেষ্ট প্রশস্ত, এবং কোনো পুজোর সময়, যে কোনো পুজোর সময় বা গণপতি উৎসবের সময় যত ভক্ত সমাগমই হোক না কেন, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বল্লারেশ্বর মন্দির থেকে আমাকে পুনে ফিরতে হবে তামিনী ঘাট দিয়ে। এই যে জায়গাটা দেখছেন, এটাকেই বলা হয় তামিনী ঘাট। তামিনী ঘাট মহারাষ্ট্রের দর্শনীয় জায়গার মধ্যে একটা। প্রচন্ড বৃষ্টির সময় এই সব জায়গাগুলো দিয়ে কিন্তু ঝর্ণা বইতে শুরু করবে, তখন তামিনী ঘাটের অন্য রূপ। এই নিচেটা দেখছেন, এটা কিন্তু একটা বেশ বড় ভ্যালি। এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বা আমি যে সময় এই ছবিটা নিয়েছি সেই সময় অতটা ভালো বৃষ্টি হয়নি বলে আপনারা বুঝতে পারছেন না। যদি আমি সুযোগ পাই, আমি বৃষ্টিতে তামিনী ঘাটের ছবি আপনাদের দেখাবো। ভাবলাম এই সুন্দর জায়গাটা আপনাদের সাথে একটু ভাগ করে নিই। ঠিক আছে, চলুন এবার ফেরা যাক, কারণ পরের দিন আমরা আসছি আমাদের ষষ্ঠ বিনায়ক দর্শনে। শুভ সকাল। পরের দিন আমি বেরিয়ে পড়েছি আমার ষষ্ঠ বিনায়ক দর্শনের জন্য। অষ্টবিনায়ক যাত্রার প্রায় শেষ প্রান্তে এসে গেছি আমরা। আজকের বিনায়ককে দর্শন করার পর আর দুজন বিনায়ক শুধু বাকি থাকবেন। আজকে আমি যাব থেউর গণপতি দর্শনে, চিন্তামণি। পুনে সিটির সব থেকে কাছের যে অষ্টবিনায়ক মন্দির, সেটা হচ্ছে থেউর, মাত্র 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। তাই পুনেকাররা যখনই সময় পান অষ্টবিনায়ক দর্শন করার জন্য,
তখনই প্রথমেই চলে আসেন থেউরে। প্রায় সিটির মধ্যেই বলতে পারেন অষ্টবিনায়কের এই মন্দিরটা। এই মন্দিরের ইতিহাস থেকে জানা যায় যে কপিল মুনির কাছ থেকে চিন্তামণি রত্নটি কেউ চুরি করে নেন। তখন গণপতি বাপ্পা সেই রত্নটি ফিরিয়ে আনেন এবং কপিল মুনিকে তা ফিরিয়ে দেন। কিন্তু কপিল মুনি সেই রত্ন বিনায়কের গলাতেই পরিয়ে দেন। সেই থেকে এখানকার বাপ্পার নাম হয় চিন্তামণি। প্রাচীনকালে থিওরকে কদম্বনগর বলা হতো, কারণ এই যে ঘটনাটা যে মণিটা উনি ফিরিয়ে দিলেন আর কপিল মুনি সেই মণি আবার বিনায়কের গলাতেই পরিয়ে দিলেন, বাপ্পার গলাতেই পরিয়ে দিলেন, এই পুরো ব্যাপারটা ঘটেছিল একটা কদম্ব গাছের নিচে বা কদম গাছের নিচে। তাই আগে থিওরকে কদম্বনগরই বলা হতো। এই মন্দিরেরও পেছন দিকে আছে একটা হ্রদ, সেটাকে বলা হয় কদম্ব তীর্থ। এই মন্দিরের যে প্রবেশ পথ সেটা উত্তরমুখী। আর এই মন্দিরের বাইরেও যে কাঠের সভাগৃহটি বা হল ঘরটা বানানো আছে সেটাও কিন্তু পেশোয়ারাই তৈরি করে দিয়েছিলেন। জ্যেষ্ঠ শ্রীমান মানে মাধব রাও, তিনি এই ঘরটা তৈরি করে দিয়েছিলেন প্রায় 100 বছর আগে। চিন্তামণি বাপ্পারও সুর বাঁদিকে এবং এনারও চোখে বসানো আছে হিরে, আর এই মূর্তিটাও পূর্বমুখী। থিওরির চিন্তামণি ছিলেন শ্রীমান মাধব রাওদের মানে মাধবরাও পেশোয়ার পারিবারিক দেবতা। মাধবরাও খুব অল্প বয়সেই মারা যান, মাত্র 27 বছর বয়সে তার যক্ষ্মা হয় এবং তার স্ত্রী তার সাথে সতী হন। এই যে সভাগৃহটার কথা বলছিলাম, যেটা মাধবরাও তৈরি করে দিয়েছিলেন কাঠ দিয়ে, দেখুন এটা সেটা। আমি মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আজকে কিন্তু বেশ ভিড়, পুজোর জন্য আমাকে বেশ লাইন দিতে হবে। এই যে দেখছেন জায়গাটা, এটা একটা ফোয়ারা, এটাও মাধবরাও তৈরি করে দিয়েছিলেন। আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি বাপ্পার মন্দিরে প্রবেশ করার জন্য ছোট্ট দরজাটা। বাপ্পার সব মন্দিরের দরজাই কিন্তু ছোট, যাতে আপনি বাপ্পার সামনে মাথা নিচু করে ঢুকতে পারেন। অষ্টবিনায়কের সব ছবিগুলো এখানে লাগানো রয়েছে। মন্দিরের ওপরটা একটু লক্ষ্য করুন, এই সভাগৃহের ওপরটা লক্ষ্য করুন। অষ্টবিনায়কের সব ছবিগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে। বাপ্পার সব ছবি আপনি এখানে পাবেন। এই ব্যাপারটা অবশ্য সব মন্দিরেই রয়েছে, সব মন্দিরেই অষ্টবিনায়কের 8টা ছবি লাগানো রয়েছে। যথেষ্ট ভিড়, তাই আমার বেশ সময় লাগছে বাপ্পার কাছে পৌঁছতে। দেখেই বুঝতে পারছেন লাইন কতটা বড়। তাও তো আমি একটা নর্মাল দিনে এসেছি, তাহলে পুজোর দিনে কতটা ভিড় হয় আপনারা সহজেই আন্দাজ করে নিতে পারবেন। আমি এখন যে বাপ্পার দর্শনে চলেছি চিন্তামণি, এই দেখুন সেই চিন্তামণির ছবি। এখানে অবশ্য বাইরে কোনো স্ক্রিন নেই যেখানে সরাসরি বাপ্পার পুজো দেখানো হয়, তাই আপাতত আপনারা বাপ্পার এই ছবিটাই দেখে নিন। এই দেখুন লেনাদ্রি, সমস্ত বাপ্পার ছবি এখানে রয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু সম্পূর্ণ করে ফেললাম 6 জন বিনায়কের দর্শন।
আর আমাদের বাকি আছে মাত্র 2 জন বিনায়ক, তাহলেই আমাদের অষ্টবিনায়ক যাত্রা সম্পূর্ণ হবে। গণেশ উৎসবের আগে অষ্টবিনায়ক দর্শন যে আমি আপনাদের করাতে পারলাম, অষ্টবিনায়ক যাত্রা যে সম্পূর্ণ করতে পারলাম, তাতে আমি খুব খুশি। আমি আস্তে আস্তে বাপ্পার কাছে পৌঁছানোর যে দরজা, সেখানে আমি এসে গেছি। আমি একদম বাপ্পার প্রবেশ পথের সামনে এসে গেছি। এবার আমি এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করব। দেখুন, এখানে বাপ্পার ছবি দেওয়া রয়েছে, মন্দিরের ছবি দেওয়া রয়েছে। শ্রী চিন্তামণি। চলুন ভেতরে ঢুকি। আমি যতটা পেরেছি আপনাদের জন্য ছবি নেয়ার চেষ্টা করেছি। আমি ভেতরে এসে গেছি। এইটা হচ্ছে সভাগৃহ। বাপ্পাকে দর্শন করে এবার আমি বাইরে চলে এসেছি। মন্দির চত্বরটাও এবার আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। বাকি সব মন্দিরের মতো এই মন্দিরের বাইরেটাও কিন্তু যথেষ্ট প্রশস্ত। কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু এই অষ্টবিনায়ক যাত্রা বা অষ্টবিনায়ক দর্শন ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আমার সৌভাগ্য যে সুদূর মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য আমি এই আয়োজন করতে পেরেছি, আপনাদের দর্শনের ব্যবস্থা করতে পেরেছি। আপনারা বাপ্পার আশীর্বাদ ধন্য থাকুন সব সময়, সদা সর্বদা। এই আশা নিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাকি দুটো ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।